সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায়। উদ্দীপক 1, কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি। উদ্দীপক 2, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ও গলজি বডি। উদ্দীপক 3, নিউক্লিয়াস ও ক্রোমোজোম। উদ্দীপক 4, ডিএনএ ও আরএনএ। এবং উদ্দীপক 5, ডিএনএ ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। এর মধ্যে উদ্দীপক 1 ও 2 তোমাদের জন্য আলোচনা করা হয়েছে। এখন উদ্দীপক 3, নিউক্লিয়াস ও ক্রোমোজোম আলোচনা করছি। উদ্দীপক 4 এবং 5 পরবর্তীতে আলোচনা করা হবে। উদ্দীপক 3, নিউক্লিয়াস ও ক্রোমোজোম। এক, প্রকৃত কোষের কেন্দ্রে অবস্থিত ঘন, উজ্জ্বল ও গোলাকার অঙ্গাণু সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। উক্ত অঙ্গাণুতে সরু সূত্রাকার বস্তু থাকে যা বংশগত বৈশিষ্ট্য ধারণ করে। কোষের কেন্দ্রে অবস্থিত ঘন, উজ্জ্বল ও গোলাকার অঙ্গাণু হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে সরু সূত্রাকার বস্তু যা বংশগত বৈশিষ্ট্য ধারণ করে, এটি ক্রোমোজোম। 2, কোষে ঘন ও গোলাকার অঙ্গাণু থাকে, একে কোষের মস্তিষ্ক বলা হয়। এই অঙ্গাণুতে সূত্রাকার বস্তু থাকে যা বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, আর সূত্রাকার বস্তু যা বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে তাকে ক্রোমোজোম বলে। 3, প্রোটোপ্লাজমে অবস্থিত গোলাকার অঙ্গাণু কোষের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। উহাতে বিদ্যমান সূত্রাকার বস্তু পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত করে। কোষের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। সূত্রাকার বস্তু পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততি সঞ্চারিত করে, এটি ক্রোমোজোম। 4, 1831 সালে রবার্ট ব্রাউন রাসনার পাতা থেকে একটি গোলাকার অঙ্গাণু আবিষ্কার করেন যা কেন্দ্রিকা নামে পরিচিত। 1875 সালে স্ট্রাসবুর্গার সূত্রাকার বস্তু আবিষ্কার করেন যা বিবর্তনের মূল উপাদান হিসেবে কাজ করে। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন এবং নিউক্লিয়াসকে কেন্দ্রিকা নামে অভিহিত করা হয়। স্ট্রাসবুর্গার 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন। ক্রোমোজোম বিবর্তনে মূল উপাদান হিসেবে কাজ করে। কথায় উদ্দীপকও আসতে পারে, আবার কখনো চিত্র দিয়ে উদ্দীপক হয়। একটি চিত্র, এটি নিউক্লিয়াসের চিত্র। এ চিহ্নিত করা হয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে সরু সুতার মতো বস্তু দেখা যায়, এগুলোকে ক্রোমোজোম বলে। সৃজনশীল প্রশ্নগুলি। 2 গ, কম্প্রিহেনসিভ প্রশ্ন। 1, উদ্দীপকের অঙ্গাণুটির গুরুত্ব লেখো। উদ্দীপকে যে অঙ্গাণুটি উল্লেখ করা হয়েছে সেটি নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াসের গুরুত্ব চাওয়া হয়েছে।
2 উদ্দীপকের সূত্রাকার বস্তুটির গুরুত্ব লেখো। উদ্দীপকের সূত্রাকার বস্তুটি হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের গুরুত্ব লিখতে বলা হয়েছে। 2 ঘ উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। 1 উদ্দীপকের অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। উদ্দীপকের অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করতে বলা হয়েছে। 2 উদ্দীপকের সূত্রাকার বস্তুটির শ্রেণীবিভাগ লেখো। উদ্দীপকের সূত্রাকার বস্তুটি হলো ক্রোমোজোম। এখানে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ উল্লেখ করতে বলা হয়েছে। 3 উদ্দীপকের সূত্রাকার বস্তুটির ভৌত গঠন বর্ণনা করো। সূত্রাকার বস্তুটি হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের ভৌত গঠন বর্ণনা করতে বলা হয়েছে। 4 উদ্দীপকের সূত্রাকার বস্তুটির রাসায়নিক উপাদান বা মাস্টার মলিকিউল উল্লেখ করো বা বর্ণনা করো। সূত্রাকার বস্তুটি ক্রোমোজোম। এখানে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউলে বর্ণনা করতে বলা হয়েছে। প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই পদ্ধতিটা আগে দেখব, তারপর প্রতিটি প্রশ্ন আবার ব্যাখ্যা করব যাতে খুব সহজে বোঝা যায়। 1 উদ্দীপকের অঙ্গাণুটির গুরুত্ব লেখো। উদ্দীপকের অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বা প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসের গুরুত্ব আলোচনা করা হলো। প্রথমে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেই অংশটুকু তোমাদের মাঝে উল্লেখ করব, তারপর সেটা আবার ব্যাখ্যা করব। 1 জৈবিক কাজ। নিউক্লিয়াস কোষের সকল জৈবিক কাজ করে। 2 বংশগতি নিয়ন্ত্রণ। এতে ক্রোমোজোম, ডিএনএ ও জিন থাকে যা বংশগতি নিয়ন্ত্রণ করে। 3 প্রোটিন সংশ্লেষণ। ইহা প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি করে। 4 প্রকরণ। ইহা প্রকরণ বা ভেরিয়েশন সৃষ্টিতে সহায়তা করে। 5 মিউটেশন। ইহা জীবজগতে মিউটেশন ঘটায়। 6 বিপাক ক্রিয়া। জীবদেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। 7 এনজাইমের কার্যকলাপ নিয়ন্ত্রণ। নিউক্লিয়াস এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। 8 পদার্থের বিনিময়। নিউক্লিয়াস প্রয়োজনীয় পদার্থের বিনিময় ঘটায়। 9 কোষ বিভাজন। ইহা মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনে সক্রিয় অংশগ্রহণ করে। 10 বিভেদন নিয়ন্ত্রণ। ভ্রূণীয় বিকাশের সময় ইহা বিভেদন নিয়ন্ত্রণ করে। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা উল্লেখ করা হলো। এখন এই গুরুত্বগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি যাতে খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন যাতে মনে থাকে। 1 জৈবিক কাজ। নিউক্লিয়াস কোষের সকল জৈবিক কাজ করে। এই যে জৈবিক কাজগুলো, এই কাজগুলো নিউক্লিয়াস করে। আরো কাজ আছে, সকল কাজই নিউক্লিয়াস করে। 2 বংশগতি নিয়ন্ত্রণ। নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএতে জিন থাকে। এই ক্রোমোজোম, ডিএনএ এবং জিন বংশগতি নিয়ন্ত্রণ করে। 3 প্রোটিন সংশ্লেষণ। নিউক্লিয়াস কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি করে। 4 প্রকরণ। জীবজগতে প্রকরণ সৃষ্টিতে সহায়তা করে নিউক্লিয়াস। 4 মিউটেশন। জীবজগতে যে মিউটেশন ঘটছে
এই মিউটেশনে নিউক্লিয়াসের ভূমিকা রয়েছে। 6 বিপাক ক্রিয়া। জীবদেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এটি কোষের এটি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসই বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 7 এনজাইমের কার্যকলাপ নিয়ন্ত্রণ। নিউক্লিয়াস এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এটি নিউক্লিয়াস কোষের ভিতর যত এনজাইম আছে সকল এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। 8 পদার্থের বিনিময়। নিউক্লিয়াস প্রয়োজনীয় পদার্থের বিনিময় ঘটায়। নিউক্লিয়াসের গুরুত্ব শেষ হলো। দ্বিতীয় প্রশ্ন হলো উদ্দীপকের সূত্রাকার বস্তুটির গুরুত্ব লেখো। উদ্দীপকে উল্লেখিত সূত্রাকার বস্তুটি হলো ক্রোমোজোম। ক্রোমোজোমকে বলা হয় বংশগতি ধারক ও বাহক। ইহা বংশগত বৈশিষ্ট্যাবলী স্থানান্তর করে। এর গুরুত্ব বর্ণনা করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি উল্লেখ করব, তারপরে সেগুলো চিত্রসহ ব্যাখ্যা করব। 1 ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক। 2 পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত করে। 3 ইহা ডিএনএ বা জিন ধারণ করে। 4 ক্রোমোজোমে অবস্থিত জিন জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। 5 সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে। 6 কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। 7 এমআরএনএ তৈরির মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে। ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএ এমআরএনএ তৈরি করে, এমআরএনএ প্রোটিন তৈরি করে। 8 নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদান করে। 9 ইহা স্বপুনর্গঠনক্ষম। 10 অভিব্যক্তি বা বিবর্তনের মূল উপাদান হিসেবে কাজ করে। গুরুত্বগুলো এখন চিত্রসহ ব্যাখ্যা করছি, তাহলে ভালো মতো বুঝতে পারবে। 1 ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএই বংশগতির ধারক ও বাহক, সেই হিসাবে ক্রোমোজোম ও বংশগতির ধারক ও বাহক। 2 পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত করে। এটা ক্রোমোজোম পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত করে। 3 ইহা ডিএনএ বা জিন ধারণ করে। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে। 4 ক্রোমোজোমে অবস্থিত জিন জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। তাহলে জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট। 5 সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম দুটি হয়, এক্স এবং ওয়াই। জাইগোট যদি XX হয় তাহলে কন্যা সন্তান হয়, এবং জাইগোট XY হলে পুত্র সন্তান হয়। অর্থাৎ ক্রোমোজোমই লিঙ্গ নির্ধারণ করে। 6 কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। কোষ বিভাজনে নিউক্লিয়াস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। কোষ বিভাজন বলতে নিউক্লিয়াসের ক্রোমোজোমের বিভাজনই বোঝায়। কোষ বিভাজন বলতে নিউক্লিয়াসের বিভাজন এবং ক্রোমোজোমের বিভাজন বোঝায়। 7 এমআরএনএ তৈরির মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে।
এটা এমআরএনএ। ডিএনএ থেকে ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ প্রোটিন তৈরি করে। এটি ক্রোমোজোমেরই অবদান। আর নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদান করে, এটি নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদান করে। 9, ইহা স্বপুনর্গঠনক্ষম। এই যে এই অংশটি এখনো গঠিত হয় নাই, ইহা স্বপুনর্গঠনক্ষম, যে কোনো সময় গঠিত হয়ে যাবে। 10, বিবর্তন বা অভিব্যক্তির মূল উপাদান হিসেবে কাজ করে। বিবর্তনবাদ বা অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। কম্প্রিহেন্সিভ বা প্রয়োগের প্রশ্ন শেষ হলো। এখন উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। প্রথম প্রশ্ন হলো, উদ্দীপকের অঙ্গাণুটির গঠন বর্ণনা করে। উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বা প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসের গঠন বর্ণনা করা হলো। প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশ দ্বারা গঠিত: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা সহজভাবে উল্লেখ করা হয়েছে। এরপর নিউক্লিয়াসের গঠন চিত্র সহ ব্যাখ্যা করা হবে। 1, নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ। এখানে যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই লিখতে হবে পরীক্ষার খাতায়। নিউক্লিয়াস যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বলে। একে এনভেলপ, নিউক্লিওলেমা বা ক্যারিওথিকা বলা হয়। নিউক্লিয়ার মেমব্রেন 2 স্তর বিশিষ্ট, বহিঃআবরণী এবং অন্তঃআবরণী। এরা ফসফোলিপিড দ্বারা গঠিত বা ইহা ফসফোলিপিড দ্বারা গঠিত। আবরণী দুটির মাঝখানের ফাঁকা স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান বলে। বহিঃআবরণী ও অন্তঃআবরণীর মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্থান। পেরিনিউক্লিয়ার স্থানের দূরত্ব হলো 10 থেকে 15 মাইক্রন। 10 থেকে 15 মাইক্রন। পেরিনিউক্লিয়ার স্থানের দূরত্ব হলো 10 থেকে 15 ন্যানোমিটার। বহিঃআবরণীতে অষ্টভুজাকৃতির ছিদ্র থাকে। বহিঃআবরণীতে অষ্টভুজাকৃতির ছিদ্র থাকে। ছিদ্রগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র বলে। নিউক্লিয়ার মেমব্রেনে 300টি নিউক্লিয়ার রন্ধ্র থাকে। প্রতিটি রন্ধ্রের ব্যাস 9 ন্যানোমিটার। রন্ধ্রগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। নিউক্লিয়ার রন্ধ্রে অ্যানুলাস থাকে। অ্যানুলাসে 8টি করে দানাদার প্রান্তীয় প্রোটিন থাকে। প্রান্তীয় প্রোটিনগুলো পরস্পর স্পোক দ্বারা যুক্ত থাকে। নিউক্লিয়ার ছিদ্রের কেন্দ্রে ট্রান্সপোর্টার নামে একটি বড় প্রোটিন থাকে। ট্রান্সপোর্টারটি অ্যাঙ্কার প্রোটিন দ্বারা এনভেলপের সাথে যুক্ত থাকে। প্রোটিনের সাথে সাব ইউনিট ও ফাইবার থাকতে পারে। নিউক্লিয়াসের ভিতরে একটি ফাইবার খাঁচা থাকে। ফাইবার খাঁচার সাথে প্রোটিনগুলো ঝুলে থাকে। 2, নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম বলে। একে নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমিক রস বলা হয়। এতে নিউক্লিওলাস ও ক্রোমোজোম অবস্থান করে। নিউক্লিওপ্লাজমের ভিতরেই নিউক্লিওলাস থাকে এবং ক্রোমোজোম থাকে।
ইহা প্রধানত প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিওপ্লাজম প্রোটিন দ্বারা গঠিত। ইহাতে ডিএনএ, আরএনএ, ফসফোপ্রোটিন, হিস্টোন প্রোটিন, এনজাইম ও খনিজ লবণ থাকে। 3. নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে যে ঘন, উজ্জ্বল, গোলাকার বস্তু দেখা যায় তাকে নিউক্লিওলাস বলে। প্রতিটি নিউক্লিওলাস 3টি অংশ নিয়ে গঠিত: পার্স অ্যামরফা, নিউক্লিওলোনিমা এবং মাতৃকা। নিউক্লিয়াসের চারিদিকের অংশকে পার্স অ্যামরফা, মধ্যভাগের অংশকে নিউক্লিওলোনিমা এবং ভিতরের তরল অংশকে মাতৃকা বলে। যে কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সে কোষে নিউক্লিওলাস থাকে না। ইহা একটি ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। এই ক্রোমোজোমটিকে নিউক্লিওলাস অর্গানাইজার বলা হয়। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে সে স্থানকে সেট বা স্যাটেলাইট বলে। নিউক্লিওলাসে ডিএনএ, আরএনএ, প্রোটিন, লিপিড, এনজাইম, ফসফরাস, সালফার, পটাশিয়াম প্রভৃতি থাকে। 1781 সালে বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম নিউক্লিওলাস দেখতে পান। 1840 সালে বোম্যান এর নামকরণ করেন নিউক্লিওলাস। 4. ক্রোমাটিন। নিউক্লিয়াসের ভিতরে যে সূক্ষ্ম সুতার মতো পেঁচানো গঠন দেখা যায় তাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলে। কোষকে রঞ্জিত করার সময় ইহা কিছু মৌলিক বর্ণ বা ফুলজিন রং ধারণ করে বলে একে ক্রোমাটিন বলা হয়। বর্ণ ধারণ করার কারণে ক্রোমাটিনে 2টি অঞ্চল দেখা যায়: ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন। ক্রোমাটিনের গাঢ় বর্ণের বেশি ঘন অঞ্চলকে হেটারোক্রোমাটিন এবং হালকা বর্ণের কম ঘন অঞ্চলকে ইউক্রোমাটিন বলে। ক্রোমাটিনের একক হলো নিউক্লিওসোম। হিস্টোন প্রোটিনকে আবৃত করে রাখলে যে মালার মতো গঠন সৃষ্টি হয় তাকে নিউক্লিওসোম বলে। ক্রোমাটিনে পানি বিয়োজন ঘটে মোটা ও খাটো হলে তাকে ক্রোমোজোম বলে। ক্রোমাটিনে পানি বিয়োজন ঘটলে ক্রোমাটিন মোটা এবং খাটো হয়ে যায়, তখন তাকে ক্রোমোজোম বলে। প্রতিটি ক্রোমাটিনে ডিএনএ, হিস্টোন প্রোটিন ও নন হিস্টোন প্রোটিন থাকে। এখন চিত্রসহ ব্যাখ্যা করছি। 1. নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। এটি নিউক্লিয়ার পর্দা, এই পর্দাটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। একে এনভেলপ, নিউক্লিওলেমা বা ক্যারিওথিকা বলা হয়। নিউক্লিয়ার মেমব্রেন 2 স্তর বিশিষ্ট: বহিরাবরণী এবং অন্তাবরণী। এটা বহিরাবরণী, এটি অন্তাবরণী। আবরণী দুটির মাঝখানে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান বলে। এটা বহিরাবরণ অন্তাবরণ মাঝখানের এই ফাঁকা স্থানকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্থান। এখানে পৃথকভাবে দেখানো হয়েছে, এটি পেরিনিউক্লিয়ার স্থান। পেরিনিউক্লিয়ার স্থানের দূরত্ব এখান থেকে এটুকুর দূরত্ব 10 থেকে 15 ন্যানোমিটার। বহি আবরণীতে, এটা বহি আবরণী, এটা অন্তাবরণী। বহি আবরণীতে অষ্টভুজ আকৃতির ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। প্রতিটি ছিদ্র সংকোচন প্রসারণশীল। প্রতি বর্গ মাইক্রোমিটারে 40 থেকে 145টি নিউক্লিয়ার ছিদ্র থাকে। এইভাবে একটি নিউক্লিয়ার মেমব্রেনে
300টি নিউক্লিয়ার রন্ধ্র বা 300টি নিউক্লিয়ার ছিদ্র থাকে। প্রতিটি রন্ধ্রের ব্যাস এখান থেকে এটুকু, প্রতিটি রন্ধ্রের ব্যাস 9 ন্যানোমিটার। নিউক্লিয়ার রন্ধ্রে অ্যানুলাস থাকে। এটি অ্যানুলাস। অ্যানুলাসে 8টি করে বৃত্তাকার প্রোটিন থাকে। কেন্দ্রে বড় প্রোটিনটিকে পোর্টার প্রোটিন বলে। এটা নিউক্লিয়ার রন্ধ্র কাটা হয়েছে, কেটে অর্ধেক অংশ দেখানো হচ্ছে। নিউক্লিয়ার রন্ধ্র, এই রন্ধ্রে অ্যানুলাস থাকে। এটি হলো অ্যানুলাস। অ্যানুলাস থাকে। অ্যানুলাসের সাথে 8টি বৃত্তাকার প্রান্তীয় প্রোটিন থাকে। এই যে এটা বৃত্তাকার প্রান্তীয় প্রোটিন, এটা দেখো এখানে 4টা দেখা যায়, আর 4টি দেখা যায় না, কেটে ফেলা হয়েছে। এর কেন্দ্রে একটি বড় প্রোটিন থাকে। এই যে বড় প্রোটিনটা, এই বড় প্রোটিনটাকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন। ট্রান্সপোর্টার প্রোটিনটি অ্যাঙ্কার প্রোটিন দ্বারা এনভেলপের সাথে যুক্ত থাকে। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। এটা ট্রান্সপোর্টার প্রোটিন। এই প্রোটিনটি, এটা অ্যাঙ্কার প্রোটিন। অ্যাঙ্কার প্রোটিন দ্বারা এনভেলপের সাথে যুক্ত আছে। ট্রান্সপোর্টার প্রোটিন অ্যাঙ্কার প্রোটিন দ্বারা এনভেলপ বা আবরণীর সাথে যুক্ত থাকে। এগুলা বৃত্তাকার প্রোটিন। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা যুক্ত থাকে। এই যে স্পোক দ্বারা যুক্ত থাকে। নিউক্লিয়াসের ভিতরে একটি ফাইবার খাঁচা থাকে। ফাইবার খাঁচার সাথে প্রোটিনগুলো ঝুলে থাকে। এটি ফাইবার খাঁচা। নিউক্লিয়াসের ভিতরে এটি ফাইবার খাঁচা। ফাইবার খাঁচার সাথে এই প্রোটিনগুলো ঝুলে থাকে। নিউক্লিয়ার মেমব্রেনের বর্ণনা শেষ হলো। নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ব বলে। একে নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমিক রস বলা হয়। এটি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে এই যে স্বচ্ছ, দানাদার, জেলির মতো তরল পদার্থ, এই তরল পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। একে বলা হয় ক্যারিওলিম্ব বা প্রোটোপ্লাজমিক রস। নিউক্লিওপ্লাজমে নিউক্লিওলাস ও ক্রোমোজোম অবস্থান করে। এটা নিউক্লিওলাস এবং এর ভিতর ক্রোমোজোম থাকে। নিউক্লিওপ্লাজম অবস্থান করে। ইহা প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। ইহাতে ডিএনএ, আরএনএ, ফসফোপ্রোটিন, হিস্টোন প্রোটিন, এনজাইম ও খনিজ লবণ থাকে, এর ভিতরে থাকে। 3. নিউক্লিওলাস। এটি হলো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে যে ঘন, উজ্জ্বল, গোলাকার বস্তু দেখা যায় তাকে নিউক্লিওলাস বলে। নিউক্লিয়াসের ভিতরে একটি ঘন, উজ্জ্বল, গোলাকার বস্তু, এটাকেই বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস 3টি অংশ নিয়ে গঠিত। পাস অ্যামরফা, নিউক্লিওলোনিমা এবং মাতৃকা বা ম্যাট্রিক্স। পাস অ্যামরফা নিউক্লিওলাসের চারিদিকের অংশকে বলা হয় পাস অ্যামরফা। এই যে নিউক্লিওলাস, এর চারিদিকের এই অংশকে বলা হয় পাস অ্যামরফা। এর মধ্যভাগের এই অংশটিকে বলা হয় নিউক্লিওলোনিমা। এর কেন্দ্রে যে তরল পদার্থ আছে, এই তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। যে কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সে কোষে নিউক্লিওলাস থাকে না, আর যে কোষে প্রোটিন সংশ্লেষণ হয় সেই কোষে নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাস অর্গানাইজার নামক ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। এই ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত আছে, এই ক্রোমোজোমটাকে বলা হয় অর্গানাইজার। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে সে স্থানকে স্যাট বা স্যাটেলাইট বলে। এটা অর্গানাইজার ক্রোমোজোম। অর্গানাইজার ক্রোমোজোমের এই স্থানে নিউক্লিওলাস যুক্ত আছে, ঠিক এই স্থানটাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। এই
সংযুক্ত স্থানটাকে বলা হয় স্যাট। নিউক্লিওলাসে এই যে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, আরএনএ, প্রোটিন, লিপিড, এনজাইম, ফসফরাস, সালফার, পটাশিয়াম প্রভৃতি থাকে। এই যেগুলো 1781 সালে বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম নিউক্লিওলাস দেখতে পান। 1840 সালে বিজ্ঞানী বোম্যান এর নামকরণ করেন নিউক্লিওলাস। 4 ক্রোমাটিন। এই যেগুলা সুতার মতো বস্তু এগুলাকে বলা হয় ক্রোমাটিন। নিউক্লিয়াসের ভিতরে যে সূক্ষ্ম সুতার মতো পেঁচানো গঠন দেখা যায় তাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলে। কোষকে রঞ্জিত করার সময় ইহা কিছু মৌলিক বর্ণ ধারণ করে বলে একে ক্রোমাটিন বলা হয়। নিউক্লিয়াসের ভিতরে এই যে সরু সুতার মতো পেঁচানো বস্তু আছে, এই পেঁচানো বস্তুগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। ইহা মৌলিক বর্ণ ধারণ করে, ফুলজিন বর্ণ ধারণ করে, তাই একে বলা হয় ক্রোমাটিন। বর্ণ ধারণ ক্ষমতার কারণে ক্রোমাটিনের দুইটি অঞ্চল দেখা যায়, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। ক্রোমাটিনের যে অংশ হালকা বর্ণ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলে। ক্রোমাটিনের যে অংশ গাঢ় বর্ণ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে। ক্রোমাটিনের একক হলো নিউক্লিওসোম। ক্রোমাটিনের একককে বলা হয় নিউক্লিওসোম। হিস্টোন প্রোটিনকে আবৃত করে রাখলে যে মালার মতো গঠনের সৃষ্টি হয় তাকে নিউক্লিওসোম বলে। এটি হলো নিউক্লিওসোম, এটি হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনকে মালার মতো আবৃত করে রাখলে যে গঠনটি সৃষ্টি হয় সেই গঠনটিকে বলা হয় নিউক্লিওসোম। পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওসোম লিঙ্কার বা যোজক দ্বারা যুক্ত থাকে। ক্রোমাটিনে পানি বিয়োজন ঘটে, মোটা ও খাটো হয়, তখন একে ক্রোমোজোম বলে। ক্রোমাটিন পানি বিয়োজন করে মোটা এবং খাটো হলে তাকে ক্রোমোজোম বলে। প্রতিটি ক্রোমাটিনে ডিএনএ, হিস্টোন প্রোটিন ও নন হিস্টোন প্রোটিন থাকে। এরই সাথে নিউক্লিয়াসের গঠন বর্ণনা শেষ হলো। উচ্চতর দক্ষতার দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকে সূত্রাকার বস্তুটির শ্রেণীবিভাগ লেখো। উদ্দীপকে উল্লেখিত সূত্রাকার বস্তুটি হলো ক্রোমোজোম। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। ইহা বংশগত বৈশিষ্ট্যাবলী স্থানান্তর করে। ক্রোমোজোমের শ্রেণীবিভাগ উল্লেখ করা হলো। 1 বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। 2 সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। 3 সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী শ্রেণীবিভাগ। এবং 4 রঞ্জক ধারণের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। আবার আকারের উপর ভিত্তি করেও শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই অংশটুকু দেখাবো, তারপর ব্যাখ্যা করব। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অটোক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। যেসব ক্রোমোজোম জীবের দেহ কোষে থাকে তাকে অটোক্রোমোজোম বলে। অটোক্রোমোজোমের সংখ্যা 22 জোড়া বা 44টি। সেক্স ক্রোমোজোম, যেসব ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে তাদেরকে সেক্স ক্রোমোজোম বলে। সেক্স ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া বা 2টি। অটোক্রোমোজোম, এগুলা সব অটোক্রোমোজোম। অটোক্রোমোজোম হলো 1 থেকে শুরু করে 22 জোড়া পর্যন্ত অটোক্রোমোজোম বা 44টি। এরা দেহকোষে থাকে। সেক্স ক্রোমোজোম, যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে তাকে সেক্স ক্রোমোজোম বলে। সেক্স ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া বা 2টি। এই যে 23 নম্বর জোড়া হলো সেক্স ক্রোমোজোম।
সেক্স ক্রোমোজোম দুটি এক্স ওয়াই, যদি এক্স ওয়াই একসাথে যুক্ত থাকে অথবা এক্স এক্স একসাথে যুক্ত থাকতে পারে। তাই 23 নম্বর ক্রোমোজোম দুইটি কিন্তু দুই ধরনের জোড়া দেখা যায়, এক্স এক্স এক জোড়া, এক্স ওয়াই আরো এক জোড়া। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, 2 সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, 3 একোসেন্ট্রিক ক্রোমোজোম, 4 টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক, যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। সাবমেটাসেন্ট্রিক, যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝখানে না থেকে সামান্য দূরে থাকে তাকে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। একোসেন্ট্রিক, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তের কাছাকাছি থাকে তাকে একোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তভাগে থাকে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এক চিত্র, এতক্ষণ পরীক্ষার হলে কিভাবে লিখতে হবে সেটি দেখালাম, এখন ব্যাখ্যা করে দেখাই। 1 মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। মেটা অর্থ মাঝখানে, সেন্ট্রিক অর্থ সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো দেখায়। এই যে এটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাব অর্থ সামান্য দূরে, মেটা অর্থ মাঝখানে। সাব মেটা শব্দের অর্থ হলো মাঝখান থেকে সামান্য দূরে। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে না থেকে সামান্য দূরে থাকে তাকে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় এল অক্ষরের মতো দেখায়। এই যে এল অক্ষরের মতো দেখায়। 3 একোসেন্ট্রিক ক্রোমোজোম, একো অর্থ প্রান্তের কাছাকাছি। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তের কাছাকাছি থাকে তাকে একোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। একোসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ দশায় যে অক্ষরের মতো দেখায়, এটি যে অক্ষরের মতো দেখায়। 4 টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, টেলো অর্থ প্রান্ত বা শেষ। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্ত ভাগে থাকে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম ইংরেজি আই অক্ষরের মতো দেখায়, কারণ সেন্ট্রোমিয়ার একেবারেই প্রান্তে থাকে। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, 2 মনোসেন্ট্রিক ক্রোমোজোম, 3 ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, 4 পলিসেন্ট্রিক ক্রোমোজোম, 5 ডিফিউজ ক্রোমোজোম। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা উল্লেখ করছি আর কি। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, এ শব্দের অর্থ হলো নাই। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। মনোসেন্ট্রিক, মনো অর্থ এক, যে ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, ডাই অর্থ দুই, যে ক্রোমোজোমে 2টি সেন্ট্রোমিয়ার থাকে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলে। 4 পলিসেন্ট্রিক ক্রোমোজোম, পলি অর্থ অনেকগুলো, যে ক্রোমোজোমে 2 এর অধিক সেন্ট্রোমিয়ার থাকে তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলে। ডিফিউজ ক্রোমোজোম, ডিফিউজ শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন, এলোমেলো। ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিচ্ছিন্ন ভাবে থাকলে তাকে ডিফিউজ ক্রোমোজোম বলে। পরীক্ষা হলে কিভাবে লিখতে হয় সেগুলো দেখালাম, এখন এটা চিত্র সহ ব্যাখ্যা করছি, তাহলে ভালো বুঝতে পারবে। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এটা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, এর কোনো সেন্ট্রোমিয়ার নাই।
অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম হলো ক্রোমোজোমের ভাঙ্গা অংশ বা ভঙ্গুর অংশ। ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে না, সেই অংশটুকু যদি ভেঙে যায় তাহলে সেটাই অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম হবে। 2 মনোসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এটা হলো মনোসেন্ট্রিক ক্রোমোজোম, একটি মাত্র সেন্ট্রোমিয়ার আছে। অধিকাংশ প্রজাতির ক্রোমোজোম হলো মনোসেন্ট্রিক ক্রোমোজোম। 3 ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, ডাই অর্থ 2, যে ক্রোমোজোমে 2টি সেন্ট্রোমিয়ার থাকে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এটা 2টি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার আছে, এই ক্রোমোজোমকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। 2টি সেন্ট্রোমিয়ার থাকলেই তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলে। গম উদ্ভিদের ক্রোমোজোম ডাইসেন্ট্রিক। 4 পলিসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমে 2 এর অধিক সেন্ট্রোমিয়ার থাকে তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলে। কলা গাছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা, যেখানে সেন্ট্রোমিয়ার আছে 2 এর অধিক, তাই এটি পলিসেন্ট্রিক ক্রোমোজোম। কলা গাছে এরূপ ক্রোমোজোম দেখা যায়। 5 ডিফিউজ ক্রোমোজোম, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিচ্ছিন্নভাবে থাকলে তাকে ডিফিউজ ক্রোমোজোম বলে। কলা গাছে ডিফিউজ ক্রোমোজোম দেখা যায়। কলা গাছ যেহেতু পলিসেন্ট্রিক ক্রোমোজোম, তাই এখানেই ডিফিউজ ক্রোমোজোম দেখা যাবে। এরপর রঞ্জক বা রং ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে ক্রোমাটিনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ক্রোমোজোমকে ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করলে যে অংশ হালকা বর্ণ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলে। হেটারোক্রোমাটিন, ক্রোমোজোমকে ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করলে যে অংশ গাঢ় বর্ণ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে। চিত্র সহ দেখছি, ক্রোমোজোমকে ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করলে যে অংশ হালকা বর্ণ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলে। এই যে এই অংশটি হালকা বর্ণ ধারণ করেছে, এটুকুকেই বলা হয় ইউক্রোমাটিন। ইউক্রোমাটিনে অধিক পরিমাণ ডিএনএ থাকে, ইহা বংশগতিতে ভূমিকা পালন করে এবং ইহা এমআরএনএ তৈরি করে। হেটারোক্রোমাটিন, ক্রোমোজোমকে ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করলে যে অংশ গাঢ় বর্ণ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে। এইটুকু গাঢ় বর্ণ ধারণ করেছে, এটাকে বলা হয় হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিনে খুব অল্প পরিমাণ ডিএনএ থাকে, ইহা বংশগতিতে তেমন ভূমিকা পালন করে না, এমআরএনএও সংশ্লেষণ করে না। আকৃতির ভিত্তিতে ক্রোমোজোম, জায়ান্ট ক্রোমোজোম বা দৈত্যাকার ক্রোমোজোম, যেসব ক্রোমোজোমের আকার সাধারণ ক্রোমোজোম অপেক্ষা অনেক বড় তাদেরকে জায়ান্ট ক্রোমোজোম বা দৈত্যাকার ক্রোমোজোম বলে। দৈত্যাকার ক্রোমোজোম বা জায়ান্ট ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়েছে বা 2 ধরনের হয়। 1 ল্যাম্বাস ক্রোমোজোম, 2 পলিটেন ক্রোমোজোম। ল্যাম্বাস ক্রোমোজোম, যে ক্রোমোজোম দেখতে বাতির চিমনির ব্রাশ বা ল্যাম্বাসের মতো তাকে ল্যাম্বাস ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমের অক্ষকে কেন্দ্র করে কতগুলো জোড়া লুপ থাকে এবং দেখতে অনেকটা বাতির চিমনির ব্রাশ বা ল্যাম্পের ব্রাশের মতো। এইটি হলো ল্যাম্বাস ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এটি অক্ষের সাথে কতগুলো জোড়া লুপ আছে, এই লুপগুলো দেখতে বাতির চিমনির ব্রাশ বা ল্যাম্পের ব্রাশের মতো। ল্যাম্বাস ক্রোমোজোমের এই অক্ষটি ক্রোমোমিয়ার এবং ইন্টারক্রোমোমিয়ার দ্বারা গঠিত, আর এই লুপগুলো ট্রান্সক্রাইবিং ডিএনএ দ্বারা গঠিত। অক্ষটি ক্রোমোমিয়ার এবং ইন্টারক্রোমোমিয়ার দ্বারা গঠিত, লুপগুলো ট্রান্সক্রাইবিং ডিএনএ দ্বারা গঠিত। এর দৈর্ঘ্য 1500 থেকে 2000 মাইক্রোমিটার। ইহা এমআরএনএ ও
ও ডিমের কুসুম সৃষ্টির জন্য দরকার হয়। ইহা উভচর ও পতঙ্গে অবস্থান করে, এদের জনন কোষে অবস্থান করে। 2 পলিটেন ক্রোমোজোম। পলি অর্থ অনেক, টিন অর্থ সুতা। পলিটেন শব্দের অর্থ হলো অনেকগুলো সুতা। ফলের মাসি ড্রসোফিলা এর লালা গ্রন্থিতে 2000 মাইক্রোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বৃহদাকার ক্রোমোজোম থাকে। একে পলিটেন বা স্যালিভারি বা গ্ল্যান্ড ক্রোমোজোম বলে। এইটি হলো সেই পলিটেন ক্রোমোজোম। এর অক্ষ বা কেন্দ্রে ক্রোমোসেন্টার থাকে। ক্রোমোসেন্টারের সাথে 5টি লম্বা এবং একটি খাটো বাহু থাকে। প্রতিটি বাহুতে সাদা ও কালো ব্যান্ড থাকে। এইটি হলো এর অক্ষ, একে বলা হয় ক্রোমোসেন্টার। ক্রোমোজোমের সেন্টারকে বলা হয় ক্রোমোসেন্টার। ক্রোমোসেন্টারের সাথে 6টি বাহু থাকে, একটি খাটো বাহু আর 5টি লম্বা বাহু। এই বাহুতে দেখো কালো এবং সাদা ব্যান্ড দেখা যায়, কালো এবং সাদা ব্যান্ড, এই যে কালো দাগ আর সাদা দাগ আছে। কালো বাহু হলো ইউক্রোমাটিন অঞ্চল নির্দেশ করে। এর কিছু অংশ ফুলে গিয়ে বৃহৎ গঠন সৃষ্টি করে। এই বৃহৎ গঠনকে ক্রোমোজোমাল পাপ বা ব্যালবিয়ানি রিং বলে। এই যে কালো বাহু ফুলে গিয়ে স্ফীত গঠন সৃষ্টি করেছে, এই গঠনটাকে বলা হয় ক্রোমোজোমাল পাপ বা ব্যালবিয়ানি রিং। ক্রোমোজোমাল পাপ বা ব্যালবিয়ানি রিং গুলো স্বকীয় ট্রান্সক্রাইবিং ডিএনএ দ্বারা গঠিত। ব্যালবিয়ানি রিং গুলো স্বকীয় ট্রান্সক্রাইবিং ডিএনএ দ্বারা গঠিত, তাই ইহা অধিক পরিমাণে এমআরএনএ সংশ্লেষণ করে। ক্রোমোজোমের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ আলোচনা শেষ হল। এরপর উচ্চতর দক্ষতার দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের সূত্রাকার বস্তুটির ভৌত গঠন বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত সূত্রাকার বস্তুটি হলো ক্রোমোজোম। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। ইহা বংশগত বৈশিষ্ট্যাবলী স্থানান্তর করে। ক্রোমোজোমের ভৌত গঠন বর্ণনা করা হলো। প্রথমে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটি দেখাই, এরপর চিত্র সহ ব্যাখ্যা করব। 1. প্যালিকল। ক্রোমোজোম যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকে প্যালিকল বলে। তবে আধুনিক গবেষণায় প্যালিকলের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। 2. মাতৃকা বা ম্যাট্রিক্স। প্যালিকলের ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে মাতৃকা বলে, কিন্তু আজ পর্যন্ত মাতৃকার অস্তিত্ব পাওয়া যায় নাই। 3. ক্রোমাটিন। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি সুতার মতো গঠন সৃষ্টি করে, এদেরকে ক্রোমাটিন বলে। ইহা প্রাথমিকভাবে 11 ন্যানোমিটার পুরু এবং পর্যায়ক্রমে 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার এবং 700 ন্যানোমিটার পুরু হয়ে থাকে। বিজ্ঞানী হেইটস ক্রোমাটিন তন্তুকে 2 ভাগে ভাগ করেছেন, হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। 4. ক্রোমোনেমা। প্রতিটি ক্রোমাটিড লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে সূত্রাকার গঠন সৃষ্টি করে, একে ক্রোমোনেমা বলে। বিজ্ঞানী ভেসডভস্কি মতে এদের ক্রোমোনেমা নামে অভিহিত করেন। এদেরকে ক্রোমোনেমা নামে অভিহিত করেন বিজ্ঞানী ভেসডভস্কি। প্রতিটি ক্রোমোনেমা 26টি বা 32টি অনুসূত্র দ্বারা গঠিত। তবে 1965 সালে বিজ্ঞানী ডুপো প্রমাণ করেন ক্রোমোনেমায় অনুসূত্র থাকে না। প্রতিটি ক্রোমোনেমা 26টি অথবা 32টি অনুসূত্র দ্বারা গঠিত, কিন্তু বিজ্ঞানী ডুপো প্রমাণ করেছেন যে ক্রোমোনেমায় কোনো অনুসূত্র থাকে না। 5.
সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমে যে গোলাকার বর্ণহীন ও সংকুচিত স্থান থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে যাকে কাইনেটোকোর বলে। প্রতিটি ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, তবে কোনো কোনো ক্রোমোজোমে 2 বা ততোধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। 6. সেকেন্ডারি কুঞ্চন, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ছাড়া আরো এক বা একাধিক সংকুচিত স্থান থাকে, একে সেকেন্ডারি কুঞ্চন বলে। স্যাট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিওলাস গঠন করে। 7. ক্রোমোমিয়ার, ক্রোমোজোমে যে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি দেখা যায় তাকে ক্রোমোমিয়ার বলে। 8. বাহু, সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বাহু বলে। ক্রোমোজোমের বাহু দুটি সমান অথবা অসমান হতে পারে। 9. স্যাটেলাইট, ক্রোমোজোমের সেকেন্ডারি কুঞ্চন সংলগ্ন ক্ষুদ্র অংশটিকে স্যাটেলাইট বলে। এ ধরনের ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। যেমন 16 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। 10. টেলোমিয়ার, বিজ্ঞানী এইচ জে মুলার ক্রোমোজোমের প্রান্তদেশে একটি বিন্দু অবস্থান কল্পনা করেন, একে টেলোমিয়ার বলে। টেলোমিয়ারের কারণে ক্রোমোজোমের বাহু দুটি কখনো একত্রে হতে পারে না। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে ক্রোমোজোমের গঠন তা দেখানো হলো। এখন চিত্রসহ ব্যাখ্যা করছি যাতে খুব সহজে বুঝতে পারো। 1. পেলিকল, ক্রোমোজোম যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকে পেলিকল বলে। এটা আবরণী, এই আবরণীকে বলা হয় পেলিকল। তবে আধুনিক গবেষণায় পেলিকলের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। 2. সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমে যে গোলাকার বর্ণহীন ও সংকুচিত স্থান থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ার হলো একটি স্থানের নাম, ইহা গোলাকার বর্ণহীন এবং সংকুচিত। প্রতিটি ক্রোমোজোমে একটি সেন্ট্রোমিয়ার থাকে, তবে কোনো কোনো ক্রোমোজোমে 2 বা ততোধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। 3. বাহু, এটি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এই পাশে এই বাহু একটি বাহু, এই পাশে আর একটা বড় বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বলা হয় বাহু। বাহু দুটি সমান অথবা অসমান হতে পারে। এই বাহুটি ছোট, এই বাহুটি বড়। এখানে বাহু দুটি অসমান হয়েছে। কাইনেটোকোর, প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, একে কাইনেটোকোর বলে। এই হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারে একটি গাঠনিক অবকাঠামো থাকে ছোট্ট, এই গাঠনিক অবকাঠামোকে বলা হয় কাইনেটোকোর। 5. ম্যাট্রিক্স বা মাতৃকা, পেলিকলের ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে মাতৃকা বলে, কিন্তু আজ পর্যন্ত মাতৃকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পেলিকলের ভিতরে যে তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্সের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 6. সেকেন্ডারি কুঞ্চন, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ছাড়া আরো এক বা একাধিক সংকুচিত স্থান থাকে, একে সেকেন্ডারি কুঞ্চন বলে। স্যাট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিওলাস গঠন করে। এটা সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমে এই সেন্ট্রোমিয়ার ছাড়া আরো এক বা একাধিক সংকুচিত স্থান থাকে, এই সংকুচিত স্থানকে বলা হয় সেকেন্ডারি কুঞ্চন। স্যাটেলাইট, ক্রোমোজোমের সেকেন্ডারি কুঞ্চন সংলগ্ন ক্ষুদ্র অংশটিকে স্যাটেলাইট বলে। এ ধরনের ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। 16 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। এটা সেকেন্ডারি কুঞ্চন। সেকেন্ডারি কুঞ্চন সংলগ্ন এই ক্ষুদ্র অংশটিকে বলা হয় স্যাটেলাইট, এটুকুর নামই স্যাটেলাইট। 8. ক্রোমাটিন,
প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুইটি সুতার মতো গঠন সৃষ্টি করে, এদেরকে ক্রোমাটিন বলে। এই যে ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে সুতার মতো দুইটি গঠন সৃষ্টি করেছে, একেই বলা হয় ক্রোমাটিন। এখানে দুইটা ক্রোমাটিন আছে। প্রাথমিকভাবে এই ক্রোমাটিন 11 ন্যানোমিটার পুরু হয়, এরপর পর্যায়ক্রমে 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার এবং 700 ন্যানোমিটার পুরু হয়। বিজ্ঞানী হেইটস ক্রোমাটিন তন্তুকে দুটি ভাগে ভাগ করেছেন, হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। 9. ক্রোমোনেমা। প্রতিটি ক্রোমাটিড লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুইটি করে সূত্রাকার গঠন সৃষ্টি করে, একে ক্রোমোনেমা বলে। এই যে ক্রোমাটিন লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুইটি সুতার মতো গঠন সৃষ্টি করেছে, একে বলা হয় ক্রোমোনেমা। এটি একটি ক্রোমোনেমা, এটি একটি ক্রোমোনেমা। এখানে দুইটা ক্রোমোনেমা আছে। বিজ্ঞানী ভেসডভস্কি এদেরকে ক্রোমোনেমা নামে অভিহিত করেন। তাহলে ক্রোমোনেমা নামে অভিহিত করেন বিজ্ঞানী ভেসডভস্কি। প্রতিটি ক্রোমোনেমা 26টি অথবা 32টি অনুসূত্র দ্বারা গঠিত। এটি 26টি অথবা 32টি অনুসূত্র দ্বারা গঠিত, এটিও 26টি বা 32টি অনুসূত্র দ্বারা গঠিত। 1965 সালে বিজ্ঞানী ডুপো প্রমাণ করেন ক্রোমোনেমায় কোনো অনুসূত্র থাকে না। যদিও বলা হয়েছে ক্রোমোনেমায় 26টি বা 32টি অনুসূত্র থাকে, 1965 সালে বিজ্ঞানী ডুপো প্রমাণ করেছেন যে ক্রোমোনেমায় কোনো অনুসূত্র বা সুতা থাকে না। 10. ক্রোমোমিয়ার। ক্রোমোজোমে যে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি দেখা যায় তাকে ক্রোমোমিয়ার বলে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি, ক্রোমোজোমে এই ক্ষুদ্র ক্ষুদ্র গুটিগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। 11. টেলোমিয়ার। বিজ্ঞানী এইচ জে মুলার ক্রোমোজোমের প্রান্তদেশে একটি বিন্দুর অবস্থান কল্পনা করেন, একে টেলোমিয়ার বলে। টেলোমিয়ারের কারণে ক্রোমোজোমের বাহু দুটি কখনো একত্র হতে পারে না। বিজ্ঞানী এইচ জে মুলার এই যে প্রান্তে একটি বিন্দু কল্পনা করেছেন, এই বিন্দুটাকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার থাকার কারণে ক্রোমোজোমের এই দুটি বাহু কখনো একসাথে যুক্ত হতে পারে না। ক্রোমোজোমের গঠন, ভৌত গঠন বর্ণনা শেষ হলো। এখন চতুর্থ প্রশ্ন হলো উচ্চতর দক্ষতার চতুর্থ প্রশ্ন। উদ্দীপকের সূত্রাকার বস্তুটির রাসায়নিক উপাদান বা মাস্টার মলিকিউল বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত সূত্রাকার বস্তুটি হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ডিএনএ এবং আরএনএ উভয়ই নিউক্লিক অ্যাসিড। ইহা বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে একে মাস্টার মলিকিউল বলা হয়। তাহলে নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল, ডিএনএ এবং আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ এবং আরএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। নিউক্লিক অ্যাসিড বা মাস্টার মলিকিউলের বর্ণনা করা হলো। নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার ও ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত রাসায়নিক উপাদানকে নিউক্লিক অ্যাসিড বলে। একটি পাত্রে নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার ও ফসফরিক অ্যাসিড একত্রে করলে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিক অ্যাসিড বলে। ক্রোমোজোমে 45% হলো নিউক্লিক অ্যাসিড। এটি ক্রোমোজোমের 45% নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিড 3টি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত। 1 নাইট্রোজেন ক্ষারক, 2 পেন্টোজ সুগার এবং 3 ফসফরিক অ্যাসিড। পর্যায়ক্রমে এগুলা উল্লেখ করছি। 1 নাইট্রোজেন ক্ষারক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা এই ক্ষারক গঠিত হয়। ক্ষারক গঠনকারী যৌগগুলো রিং গঠন করে। সাধারণত ক্ষারকগুলোকে
এ, জি, টি, সি, ইউ বর্ণমালা দ্বারা প্রকাশ করা হয়। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। নাইট্রোজেন ক্ষারক দুই ধরনের হয়, পিউরিন এবং পাইরিমিডিন। এক, পিউরিন দুই চক্র বা দুই রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারককে পিউরিন বলে। এর সাধারণ সংকেত C5H4N4। ইহা দুইটি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত, অ্যাডেনিন ও গুয়ানিন। এই যে দুই রিং বা দুই চক্র বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারককে বলা হয় পিউরিন। পিউরিন দুইটি, অ্যাডেনিন ও গুয়ানিন। অ্যাডেনিন, এটি অ্যাডেনিন উপাদান। এটি অ্যাডেনিনের গাঠনিক সংকেত দেখো, কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন। কার্বনের যোজনী 4, তাই 4টি হাত। নাইট্রোজেনের যোজনী 2, 3, তাই 3টি হাত। এখানে কার্বনের যোজনী 4, 4টি হাত, 2, 3 আর হাইড্রোজেনের সাথে একটি থাকে। এখানে নাইট্রোজেনের যোজনী 3। সব জায়গাতেই কার্বনের যোজনী 4, নাইট্রোজেনের যোজনী 3। অ্যাডেনিন, অ্যাডিনো অর্থ গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে অ্যাডেনিন শব্দটির উৎপত্তি। অ্যাডেনিনের নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। থাইমাস গ্রন্থি থেকে এদের পৃথক করা হয়েছিল বলে এরূপ নামকরণ করা হয়েছে। একে এ দ্বারা চিহ্নিত করা হয়। গুয়ানিন, এটি গুয়ানিন উপাদান। এটি গুয়ানিনের গাঠনিক সংকেত 2 চক্র বিশিষ্ট। অ্যাডেনিন এবং গুয়ানিন সবসময় 2 চক্র বিশিষ্ট পিউরিন ক্ষারক। এখানেও কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন। গুয়ানো অর্থ বাদুড়ের পরন্ত মল। গুয়ানো শব্দ থেকে গুয়ানিন শব্দটির উৎপত্তি হয়েছে। একে জি দ্বারা চিহ্নিত করা হয়। 2, পাইরিমিডিন ক্ষারক। এক চক্র বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারককে পাইরিমিডিন বলে। এর সাধারণ সংকেত C4H4N2। ইহা 3টি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। এটি এক রিং বা এক চক্র বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারক। একেই বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিন ক্ষারক হলো 3টি, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এরা সবাই এক চক্র বিশিষ্ট। থাইমিন, এটি থাইমিন উপাদান। এটি থাইমিনের গাঠনিক সংকেত কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন কার্বন। এদিকটাকে আসা যাবে কার্বন 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 নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন। থাইমাস অর্থ গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে থাইমিন শব্দটির উৎপত্তি। থাইমিন এর নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। থাইমাস গ্রন্থি থেকে এদের পৃথক করা হয়েছিল বলে এরূপ নামকরণ করা হয়েছে। একে টি দ্বারা চিহ্নিত করা হয়। থাইমাস গ্রন্থি থেকে এসেছে থাইমিন শব্দটি। সাইটোসিন, এটি সাইটোসিন উপাদান। এটি সাইটোসিনের গাঠনিক সংকেত কার্বন 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 নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন। সাইটো অর্থ সেল বা কোষ থেকে সাইটোসিন শব্দটির উৎপত্তি। সাইটো থেকে সাইটোসিনের নামকরণ করা হয়েছে। একে সি দ্বারা চিহ্নিত করা হয়। ইউরাসিল, এটি ইউরাসিল উপাদান। এটি ইউরাসিলের গাঠনিক সংকেত কার্বন 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 নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন। ইউরাসিল আরএনএ অণুতে থাকে। একে ইউ দ্বারা চিহ্নিত করা হয়। নাইট্রোজেন ক্ষারকের বর্ণনা শেষ হলো। এখন 2 নাম্বার হলো পেন্টোজ সুগার। পেন্টোজ অর্থ 5, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় পেন্টোজ সুগার।
5 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় পেন্টোজ সুগার। চিনি একটি পেন্টোজ সুগার, মনে রাখতে হবে। পেন্টোজ সুগার দুই ধরনের হয়, ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ তে থাকে আর রাইবোজ সুগার আরএনএ তে থাকে। ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ অণুতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। ইহা এক ধরনের মনোস্যাকারাইড। ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না বলে এরূপ নামকরণ করা হয়েছে। এটা ডিঅক্সিরাইবোজ সুগার, এটা পেন্টোজ সুগার। 5 কার্বন বিশিষ্ট সুগার, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 নম্বর কার্বন। 5 কার্বন বিশিষ্ট সুগার ডিঅক্সিরাইবোজ সুগার। এই রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই, এ পাশেও নাই, কোনো পাশে, দুই পাশেই নাই। ডি অর্থ শূন্য বা অনুপস্থিত, অক্সি অর্থ অক্সিজেন। ডিঅক্সি শব্দের অর্থ হলো অক্সিজেন শূন্য বা অক্সিজেন অনুপস্থিত। এই পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না, তাই একে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার। 2 রাইবোজ সুগার। আরএনএ অণুতে রাইবোজ সুগার থাকে। ইহা এক ধরনের মনোস্যাকারাইড। রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে বলে এরূপ নামকরণ করা হয়েছে। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, রাইবোজ সুগার, এর 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে। এই যে অক্সিজেন আছে, তাই একে বলা হয় রাইবোজ সুগার। অক্সিজেন থাকলে হবে রাইবোজ সুগার, অক্সিজেন না থাকলে হবে ডিঅক্সিরাইবোজ সুগার। এটি রাইবোজ সুগার। 3 ফসফরিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের একটি অন্যতম রাসায়নিক উপাদান হলো ফসফরিক অ্যাসিড। এর আণবিক সংকেত H3PO4। এতে একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণু এবং 3টি একযোজী হাইড্রক্সিল গ্রুপ থাকে। মাঝখানে ফসফরাস আছে, একটি অক্সিজেন পরমাণু, এর যোজনী 2, আর 3টি হাইড্রক্সিল গ্রুপ 1, 2, 3, 3টে হাইড্রক্সিল গ্রুপ আছে। এদের যোজনী প্রত্যেকের একযোজী বিশিষ্ট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।